আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন নিজের স্বার্থে পুলিশকে ব্যবহার না করতে পারে, পুলিশ সদস্যদের সেই নতুন শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনের জন্য পুলিশ সদস্যরা আত্মহুতি দিয়েছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন প্রমাণ করেছে পেশাদারিত্বের সাথে কাজ করা পুলিশ দ্বারা সম্ভব। জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায় গঠিত বর্তমান সরকার। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। মা এক অক্ষরের শব্দ, কিন্তু এর ভেতরেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়। সব প্রতিকূলতা ছাপিয়ে সন্তানের জন্য মা বাঁচিয়ে রাখেন নিজের স্বপ্ন। মাকে কখনো যুদ্ধ করতে হয় দারিদ্রতার সঙ্গে, কখনো সমাজের বিরুদ্ধে, আবার কখনো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। তবুও মায়ের কাছে সন্তানই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। মা দিবসে এমন মায়েদের সংগ্রামের গল্প শোনাচ্ছেন সাদিয়া কানিজ, ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন। গর্ভে ধারণ থেকে শুরু করে আমৃত্যু সন্তানকে আগলে রাখার এক অমোঘ ক্ষমতা মায়ের। সন্তানের স্বার্থে মা আপোষহীন, তবু আজও সমাজে মায়েরা অবহেলিত আর নিগ্রহের শিকার। তবে অপ্রাপ্তবয়সী মা সামিয়ার লড়াইটা অনেকের গল্পকেই হার মানায়। সন্তান ভূমিষ্ঠ হবার কিছুদিন পরই স্বামী ছেড়ে চলে যায় তাকে। নেই মাথা গোজার ঠাঁই, তবু 6 মাস ধরে একাই সন্তানকে আঁকড়ে বেঁচে আছেন সামিয়া। কিন্তু জীবনযুদ্ধ এখানেই শেষ নয়। সন্তানের ফুসফুসে জটিল রোগ বাসা বাঁধায় মাকে ফেলেছে দুশ্চিন্তার অথৈ সাগরে। সুস্থতায় প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা আর মোটা টাকা। আমার পোলা বেঁচে রাখবে, আমার এই কইতো ম্যাডাম এই কই পরে আমি দিব না। অসহায়ত্বের মাঝেও সন্তানের মুখে তাকিয়ে স্বপ্ন দেখেন মা সামিয়া। সবকিছুর বিনিময়ে সন্তানকে বাঁচাতে চান তিনি। মা বাবার কষ্ট আমি বুঝি ম্যাম, আমি আমার সন্তান হারালে ম্যাডাম আমি বাঁচব না। আমার সন্তান ছাড়া পৃথিবীতে কেউ লাগে না। আমার সন্তান আমি যতদিন পারো যতটুকু পারবো আমি চেষ্টা করব। জিয়াসমিন নামে এই মায়ের গল্পটা ভিন্ন। 8-9 বছর আগে জীবিকার তাগিদে জর্ডান পাড়ি জমান তিনি, কিন্তু বিদেশ বিভুঁইয়ে তার জন্য অপেক্ষা করছিল এক বন্দি জীবন। খাবারের কষ্ট আর বন্দিত্ব থেকে পালাতে গিয়ে পড়েন আরও ভয়ঙ্কর ফাঁদে। জোর করে অনৈতিক কাজে বাধ্য করা হয় তাকে। প্রতিবাদ করায় জড়িয়ে পড়েন আইনি জটিলতায়ও। অনেক কষ্টের পর দেশে ফিরে জানতে পারেন তার গর্ভে বেড়ে উঠছে এক নতুন প্রাণ। অবিবাহিত অবস্থায় সন্তান, সমাজ তখন আঙুল তুলেছে। 7 মাসের সন্তান নষ্ট করতে নানা উপায়ে চেষ্টা চালায় স্বজনরা। দেশে এসে দিই বাবু 7 মাস, মা ও কে জান না। আব্বা বলছে ফকির কাছে যা, ওয়ের কাছে যা, পরে আমি। কিন্তু জিয়াসমিন সিদ্ধান্ত নেন সব অপমান ও প্রতিকূলতার বিরুদ্ধে গিয়েও সন্তানকে পৃথিবীর আলো দেখাবেন। আজ তার কন্যার বয়স 8 বছর। ছোট্ট সেই মেয়েকে ঘিরেই এখন জিয়াসমিনের পুরো পৃথিবী। অনেক মানুষ বাবা বলছে মাইশ নবী ফিরে গেছে, মাইশ অনেক কথা কইছে, তুমি পালবে দিলি অনেক কিছু পাবি বলছে। মা আমি হমো, তাই আমি চাইছি ঠিক আছে তুই যেটাই চাস সেটাই তোরে আশা পূরণ কর। সমাজে এমন অসংখ্য মায়ের জীবন জুড়ে থাকে নীরব যুদ্ধের গল্প, যে গল্পে আছে গ্লানি, আছে
চোখের জল। মা দিবসে প্রত্যাশা সব মা পাক তার প্রাপ্য মর্যাদা ও অধিকার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। কুরবানির ঈদ সামনে ঢাকার ধামরাইয়ে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ উপজেলার ছোট বড় ৩০০ খামারে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। অন্যদিকে নড়াইলের গরু ও ছাগলের বাণিজ্যিক খামারগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। তবে অবৈধ পথে গরু আমদানি আর গোখাদ্যের দাম বেশি থাকায় লাভ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। আসন্ন ঈদে কুরবানির পশু যোগান দিতে শেষ মুহূর্তে প্রস্তুতি সারছেন ঢাকার ধামরাইয়ের খামারিরা। কৃত্রিম উপায়ের পরিবর্তে পশু মোটাতাজা করতে ব্যবহার করছেন গমের ভুসি, খৈল, খড় আর কাঁচা ঘাস। ধামরাইয়ে এবছর কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৫১,৫০৮টি গবাদি পশু, যা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে। তবে গোখাদ্যের বাড়তি দাম আর ভারত ও মিয়ানমার থেকে অবৈধ পথে গরু আসার শঙ্কায় পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। ৭-৮জন লোক আছে, এই গরু আছে, 200-250 গরু আছে। ভারতীয় গরু যদি বাংলাদেশে প্রবেশ না করে তাহলে আমাদের স্থানীয় খামারের অনেক লাভবান হবে। আমি জানি গরুর ভালো দাম পাই, বাহির থেকে জানি আমাদের দেশে কোনো গরু না আসে। পশু পরিচর্যা ও বাজারজাতকরণে সব ধরনের পরামর্শ দিচ্ছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাদেরকে যে টেকনিক্যাল যে সাপোর্ট সেটা আমরা দিচ্ছি, বিশেষ করে ফিডিং ব্যবস্থাপনা, ভ্যাকসিনেশন, ট্রিটমেন্ট, এই সুবিধাগুলো আমরা সহযোগিতা করে যাচ্ছি। এদিকে নড়াইলের পশু খামারগুলোতেও বেড়েছে ব্যস্ততা। এখানকার পশুর কদর রয়েছে সিলেট, ঢাকা, খুলনা সহ বিভিন্ন জেলায়। তবে সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ করা নিয়ে শঙ্কা কাটছে না জেলার খামারিদের। কুচি খাওয়াই, পুরো খাওয়াই, আপনার মিক্স করা খাবার আছে যাতে পুরো করে ওগুলো আমরা খাওয়াই। বাইরের গরু আসলেই তো আসলে দেশীয় গরুর একটু চাপ পড়ে যায়, যার কারণে দাম কমে যায়। গরু খাবারের দাম প্রতি বছর যদি বস্তা প্রতি 200 টাকা করে বেড়ে যায় তাহলে আমাদের গরু তো সেইভাবে দাম বাড়তেছে না, আমাদের অনেক লস। পশুর ভালো দাম পাওয়া নিয়ে আশার বাণী শুনিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা প্রত্যাশা করছি আমাদের যে সমস্ত খামারি ভাইয়েরা আছেন তারা তাদের যে কষ্টার্জিত যে সম্পদটা রয়েছে তারা যেন বিক্রি করে, সেই গবাদি পশু বিক্রি করে কিছু লাভবান হয়। এবছর নড়াইলে কুরবানির জন্য 4,600 খামারি প্রায় 45,000 পশু প্রস্তুত করেছেন। সুলাইমান কবির, RTV। কোরবানির হাটের আরো খবর জানাতে ধামরাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজুল হাসান পলাশ। পলাশ, কোরবানিকে কেন্দ্র করে খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। জি ধন্যবাদ সিনথিয়া। ঢাকার ধামরাই উপজেলায় প্রায় 300টি ছোট বড় খামারে 51,000 গরু বিভিন্ন খামারিরা পরিচর্যা লালন পালন করছেন। আমরা যেমনটি দেখেছি যে প্রত্যেকটা খামারি যারা রয়েছেন তারা ঘাস এবং দেশীয় দানাদার খাদ্যর মাধ্যমে তারা গরু লালন পালনের চেষ্টা করছেন। প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক তাদের চিকিৎসক রয়েছে এই গবাদি পশুর চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তো ধামরাই উপজেলার যতগুলো খামার এবং ধামরাই উপজেলার যে প্রান্তিক পর্যায়ের খামারি যারা রয়েছেন তারাও তাদের গবাদি পশুগুলো লালন পালনে ব্যস্ত সময় পার করছেন। আর কিছুদিন বাদেই ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন এই খামারিরা। এবং আমরা যে সকল খামারে গিয়েছি দেখেছি যে প্রায় খামারেই কোনো ধরনের তারা স্টেরয়েড বা ইনজেকশন এই জাতীয় ব্যবহার করছেন না, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে যদি গরুকে মোটাতাজাকরণ করা হয় তাহলে সেই গরু হাটে নেওয়ার পরে গরমের কারণে অনেক সময় মারা যায়, যে কারণে খামারিরা এখন পর্যাপ্ত পরিমাণ তারা নিজেরা নিরাপদ থাকার চেষ্টা করেন এবং গরুকে নিরাপদ খাদ্য খাওয়ার চেষ্টা করেন। ধামরাই উপজেলার প্রত্যেকটি খামারের যারা খামারি রয়েছে এবং প্রান্তিক পর্যায়ের যারা খামারি রয়েছেন তারা আশঙ্কা করছেন যে ভালো দাম পাওয়ার জন্য যাতে ভারত থেকে গরু না আসে। গোখাদ্যের দাম বেশি হয়, যারা প্রান্তিক পর্যায়ের খামারি রয়েছেন তারা এই শঙ্কাটাই করছেন যে যদি
বাহির থেকে গরু আসে তাহলে গরুর দাম কমে যায়, সেক্ষেত্রে তাদের গরু বিক্রি করে লাভবান হওয়ার আশঙ্কাটা কম থাকে, যে কারণে প্রান্তিক পর্যায়ের চাষিদের এইটাই শঙ্কা। আমরা ধামরাই উপজেলার বিভিন্ন খামার পর্যবেক্ষণ করে দেখেছি যে প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্যটি আমাদেরকে দিয়েছিল যে তাদের ইউনিয়ন ভিত্তিক চিকিৎসক রয়েছে, আমরা বাস্তবে সেটি দেখেছি যে আসলে প্রাণী সম্পদ কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী প্রত্যেকটি খামারে আমরা দেখেছি যে প্রত্যেকটি ইউনিয়নে চিকিৎসকরা যাচ্ছেন এবং যারা খামারি রয়েছেন তাদেরকে চিকিৎসা সেবা গরুর জন্য দিচ্ছেন। তো ধামরাইতে 40টি মহিষ পালন হয়েছে এবং এছাড়া 17,000-এর মতো ছাগল ভেড়া পালন হয়েছে। ধামরাই উপজেলাতে 51,508টি গবাদি পশু লালন পালন হয়েছে কুরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য, যেখানে জি ধন্যবাদ সিনথিয়া। ধন্যবাদ। সরকারি নিষেধাজ্ঞা শেষে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ভরা মৌসুম হওয়া সত্ত্বেও ইলিশের এমন সংকটে হতাশ হয়ে পড়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা, ফলে মাছঘাটগুলোতে অলস সময় পার করছেন তারা। আর মৎস্য বিভাগ বলছে নাব্যতা সংকট ও ডুবো চরের কারণে সাগর থেকে ইলিশ আসতে বাধার মুখে পড়ছে। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার প্রতিবেদন জানাচ্ছেন আবরার মাহি। ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল দীর্ঘ 2 মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে গত 30 এপ্রিল মধ্যরাত থেকে আবারও পুরোদমে মাছ ধরা শুরু হলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ছোট বড় প্রায় 30টি ঘাটে মাছ না পাওয়ায় অলস সময় পার করছেন আড়তদার ও জেলেরা। এছাড়াও নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অনেক জেলে সরকারি সহায়তা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবতর জীবন কাটছে তাদের। অভিযান শেষ হয়েছে, এখন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। নদীতে গেলে আমরা 7-8 ঘন্টা থাকি, এই 7-8 ঘন্টা থাকি 6,000 টাকা মাছ বেচছি, আমাদের খরচ 7,000 থেকে 7,500 টাকা খরচ। নদীতে পর্যাপ্ত পরিমাণ মাছ নাই, আমরা খুব সংকটে আছি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস আবার যদি 2-3টা মাছ পড়ে, এছাড়া তো কোনো মাছের সম্ভাবনাই দেখি নাই। তবে মৌসুমের শুরুতে ধরা না পড়লেও আগামী কয়েকদিনের মধ্যে ইলিশ ধরা পড়বে বলে আশা এ মৎস্য কর্মকর্তার। আবহাওয়া, তাপমাত্রা, তাপমাত্রা বেশি কম, আর একটা আপনাদের এলাকায় আমি যেটা চলতি মৌসুমে জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 28,500 মেট্রিক টন। আবরার মাহি, RTV। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, ভরা মৌসুম হওয়া সত্ত্বেও ইলিশের এমন সংকট নিয়ে কি বলছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা, জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন, মার্চ এপ্রিল 2 মাস লক্ষ্মীপুরের মেঘনা ইলিশ সহ সকল ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গত 30 এপ্রিল যে নিষেধাজ্ঞা সেটি শেষ হওয়ার কারণে জেলেরা আবার নদীতে ফিরে গিয়েছে ইলিশ শিকারে। তবে তাদের যে পরিমাণে ইলিশ পাওয়ার কথা সেই আশানুরূপ ইলিশ না পাওয়ায় জেলে এবং আড়তদার ব্যবসায়ী যারা রয়েছেন তারা হতাশায় ভুগছেন। আমি কয়েকজন জেলের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে নিষেধাজ্ঞা চলাকালীন সময় কতিপয় অসাধু জেলে সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করার কারণে কিন্তু এখন যে ইলিশ সেটি কিন্তু কম ধরা পড়ছে। এছাড়াও যে তেল সংকট এবং ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে অনেক জেলে ট্রলার নিয়ে নদীতে মাছ শিকার করতে যেতে পারছেন না এবং যারাই যাচ্ছেন তাদের যে নৌকার যে খরচ এবং তাদের যে আশানুরূপ যে মাছ সেটি না পাওয়ার কারণে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, যার কারণে হচ্ছে তাদের এক প্রকার লোকসানের মুখে পড়তে হচ্ছে। এবং যে কাঙ্ক্ষিত ইলিশ সেটি না পাওয়ার কারণে জেলার ছোট বড় যে 30টি মাছঘাট রয়েছেন সেখানকার আড়তদার যারা রয়েছেন তারা এক প্রকার অলস সময় তারা পার করছেন। তবে জেলেরা আরো অভিযোগ করছেন যে তারা নিষেধাজ্ঞা চলাকালীন সময় তাদের যে সরকারি যে খাদ্য সহায়তা সেটিও তারা পাননি এবং এখন ইলিশের যে ভরা মৌসুমে এবং এই ইলিশের ভরা মৌসুমে ইলিশ না পাওয়ার কারণে তাদের কিন্তু এক প্রকার পরিবার পরিজন নিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে। আমি এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে ডুবোচর, নাব্যতা সংকট এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশ কিছুটা কম পাওয়া যাচ্ছে নদীতে, হয়তো বা আরো কিছুদিন গেলে ইলিশের যে কাঙ্ক্ষিত যে ইলিশ সেটি পাওয়া যাবে। এবং সরকারি সহায়তার বিষয়ে তিনি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে যে 54,000 নিবন্ধিত জেলে রয়েছেন এবং তিনি বরাদ্দ পেয়েছেন সরকারি সহায়তার জন্য 29,600 জন জেলের জন্য। এবং এই বিষয়ে এই জন্য অনেক জেলে যারা রয়েছেন তাদেরকে সরকারি সহায়তার আওতায় আনা সম্ভব হচ্ছে না, তবে বরাদ্দ বাড়ানোর বিষয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করছেন, সেটি পেলে হয়তো এই সংকটের সমাধান হবে। সিনথিয়া, ধন্যবাদ। এবার মধ্যপ্রাচ্য সংঘাত প্রসঙ্গ। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র, ইরান উত্তেজনা ও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
তেহরান মার্কিন প্রস্তাব পর্যালোচনার কথা জানালেও দীর্ঘমেয়াদী অবরোধ মোকাবেলায় নিজেদের সক্ষমতা জানান দিয়েছে। অন্যদিকে সিরিয়া ও লেবাননের নেতারা হিজবুল্লাহ তৎপরতা দমন ও 10 লক্ষাধিক শরণার্থীর নিরাপদ প্রত্যাবাসনে একমত হয়েছে। যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলেও অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে পর্দার আড়ালে আলোচনা ও কৌশলগত অবস্থান পরিবর্তনের চেষ্টা চলছে। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবন্ধের প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন সিআইএর এক গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে আরও অন্তত 4 মাস নৌ অবরোধ মোকাবিলা করার সক্ষমতা রাখে তেহরান। এতে স্পষ্ট যে ইরানের ওপর চাপ সৃষ্টির সুযোগ এখনও সীমিত ওয়াশিংটনের। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি সহ বিবদমান বিষয়গুলো নিয়ে মার্কিন প্রস্তাবের বিপরীতে তেহরানের জবাবের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন তারা এই মুহূর্তে মার্কিন কর্মকর্তাদের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছেন এবং উপযুক্ত সময়ে এর জবাব দেওয়া হবে। অন্যদিকে লেবাননে অবিরাম গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। গত একদিনে কমপক্ষে 24 জন নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের 9টি শহর ও গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে তেল আবিব। এছাড়াও খবর পাওয়া গেছে ইয়েলো লাইনের ভেতর লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে 10 কিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। আঞ্চলিক সংকটের মধ্যেই সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম। সিরিয়ার অভ্যন্তরে হিজবুল্লাহ সশস্ত্র তৎপরতা দমন ও যুদ্ধের কারণে বাস্তুচ্যুত 10 লক্ষাধিক শরণার্থীকে নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন এই দুই রাষ্ট্রনেতা। সামিউল শিহাব, RTV। ধামরাইয়ে মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে পূর্ব বিরোধের জেরে ফিরোজ কবির নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রাতে উপজেলার গাঙ্গুটিয়ার অর্জুন নালাই এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায় সম্প্রতি মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন ফিরোজ। সন্ধ্যায় স্থানীয় জহিরুল ইসলাম ও শাহিনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলো পাতারি কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মাদক ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। আবার ওর বাসায় ঝগড়া করতেছিল নেশার টাকার জন্য, যে নেশার টাকার জন্য ঝগড়া করতেছিল। ওই টাইমে আমার আব্বা আপনার সাথে কেনাকাটা করে আসতেছিল। আসার সময় তখন মানে শাহিন আর জহিরুল দুই দিক দিয়ে আইসা এলো পাথরে কুপানো শুরু করছে। আমার সরকারের কাছে একটা অনুরোধ, আমার আব্বুরা যারা মারছে তার সঠিক বিচারটা আমি পাই। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। নারী নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে চালু করা হচ্ছে সম্পূর্ণ নারী পরিচালিত পিঙ্ক বাস সেবা। এই বাসগুলোতে চালক ও সহকারী থাকবেন নারী কর্মীরা, যা নারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক গণপরিবহন নিশ্চিত করবে। এদিকে অনলাইন হয়রানি রোধেও নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। সাইবার বুলিং প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের দ্রুত সহায়তা ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ নজরদারি বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস গড়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন অভিনেতা বিজয়। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে সকাল 10টায় এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার। বিধানসভা নির্বাচনে 108টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজয়ের দল। কংগ্রেস, বাম দল এবং অন্যান্য ছোট দলের সমর্থনে এখন তার ঝুলিতে 120 জন বিধায়ক। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 118টি আসন। কয়েক দশকের ডিএমকে এবং এআইএডিএমকে আধিপত্য ভেঙে রাজ্যে নতুন যুগের সূচনা করলেন বিজয়। আগামী 13ই মে বিধানসভায় তাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।